আচ্ছা, এই মুহূর্তে চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের আগে আমরা যারা মোটামুটি ক্রিকেট নিয়ে কথা বলি কিংবা অতি ভালোবাসে যারা বাংলাদেশের ক্রিকেটকে, যে দর্শকরা, অতি আশাবাদী দর্শকরা, যারা এক্সপেক্ট করছিল যে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ একটা ম্যাচও হারাতে পারে সেটাই বাংলাদেশের জন্য বিশাল অর্জন হয়ে যাবে, এবং যারা বলার চেষ্টা করছিল যে বাংলাদেশ সিরিজ জিতলে জিততেও পারে, ভয়াবহ চান্স রয়েছে, আগের তিনটা সিরিজে বাংলাদেশ দল তিনটা গুরুত্বপূর্ণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেয়েছে। এই আলোচনাগুলো যখন চলছিল, সাধারণ দর্শকরা কি এটা বিশ্বাস করতে পেরেছিল যে এমনও একটা দিন আসতে পারে যেই দিনটা আমাদেরকে ফুটবল ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, মেসি, রোনালদোদের আলোচনাকে কিছুটা হলেও দূরে সরিয়ে রেখে হলেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আর এক ম্যাচ জিতলেই হোয়াইট ওয়াশ করতে পারে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে? কেউ কি সেই এক্সপেকটেশনসটা করেছিল? কেউ কি একবারের জন্য ভেবেছিল? হ্যাঁ, পাকিস্তানকে বাংলাদেশ হারিয়েছে, পাকিস্তান দলের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ড তো এর আগেও ছিল। বাংলাদেশ এই 2015 সালে ওদেরকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 3বার তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল ঘরের মাঠে। সো ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিততেই পারে, এটাও আসলে এক্সপেক্টেড ছিল। উইন্ডিজের এগেনস্টেও বাংলাদেশের জয়টা খুব বেশি এমন ছিল না যে আনএক্সপেক্টেড। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে, যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন, যারা সবশেষ বিশ্বকাপে মাটিতে ভারতকে একদম চুপ করে দিয়ে, নিশ্চুপ করে দিয়ে, 1 লক্ষ দর্শককে চুপ করে দিয়ে 2023-এর ওয়ানডে বিশ্বকাপের শিরোপাটা ঘরে তুলেছিল সুপার প্রফেশনাল এই দলটার বিপক্ষে বাংলাদেশ একটা হলেও ম্যাচ জিতবে কিনা সেটা নিয়েও অনেকের মধ্যে সংশয় ছিল। আর হোয়াইট ওয়াশ এই কথা যদি সেই সময় বলা হতো, যেই বলুক না কেন, যত আশাবাদী বা যৌক্তিক মানুষই বলুক না কেন, অন্যরা সবাই তাকে বলতো পাগল। আর কেউ কেউ বলতো, যারা বিভিন্ন এজেন্ডাধারী, যাদের বিভিন্ন এজেন্ডা ফুলফিলমেন্ট হচ্ছে না, যারা এখন নিশ্চুপ হয়ে গেছে, ইভেন বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে গেলেও তাদের মুখ থেকে ভালো কথা বের হয় না, এই ধান্দাবাজেরা, তারা বলতো যে এই লোকটা যে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিবে, হোয়াইট ওয়াশ করবে, এই কথা বলা সেই লোকটা এ হয়তো কেনিয়া থেকে বা ঘানা থেকে এসেছে, এই টাইপের কথাবার্তা বলতো। যা হোক, তারা তো তাদের সেক্টরে আসলে সফল না, ওই জায়গায় এমন কোনো কিছু করতে পারে না যে আলোচনায় থাকতে পারে। আলোচিত হবার জন্য স্পোর্টস সেক্টর নিয়ে তারা মাঝে মাঝে কিছু কথাবার্তা বলে, মাতালের মতো। মাতাল যখন বেশি খেয়ে ফেলে তখন অনেক উল্টাপাল্টা কথা বলে, আর যখন তার চেতনা ফেরে তখন দুইটা ঘটনা ঘটে, হয় সত্য কথা বলে ঠিকঠাক হয়ে যায়, আগের গুলোকে ভুলে যায়, অথবা মইরা যায়। তো এই শ্রেণীর মাতালরা এখন বলতে পারেন মৃত। যা হোক, এদেরকে গালিগালাজ করে কোনো লাভ নাই, কারণ যাদের আসলে জন্মই হয়েছে গুমতের মধ্যে, এদেরকে গালিগালাজ করে কি করব। যে আলোচনায় আসতে চাই, যে বাংলাদেশ দলটা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে, আমিও সমালোচনা করেছি। ভাই, দ্য ক্যাপ্টেন, হি লেড হিজ টিম টু উইন দ্য সিরিজ এগেইনস্ট অস্ট্রেলিয়া। আপনাকে কাউন্ট করতেই হবে। মাঠে গতকালকে যে ঘটনা ঘটেছে, মিরাজ কেন 40তম ওভার পর্যন্ত আসলে মোসাদ্দেককে অপেক্ষায় রেখেছিলেন, ডেফিনেটলি এটা নিয়ে ক্রিটিসিজম হচ্ছে। এটা নিয়ে মিরাজের সাথে সরাসরি কথা হলে আমিও জিজ্ঞেস করবো। কিন্তু মাঠে যে ঘটনাটা গতকাল ঘটেছে, যেভাবে বলের আঘাত মাথায় লেগেছে, উইদিন 5 মিনিটসের মধ্যে 2বার বমি করেছে। আমরা যারা মাঠে ছিলাম, টেলিভিশনে যারা খেলা দেখছিল, সবারই আসলে কিন্তু মন খারাপ হয়ে গেছিল যে আসলে এইভাবে তো আসলে একজন ক্রিকেটারকে নিয়ে আমরা অনেক আলোচনা করতে পারি। দর্শকরা অনেকে ভুয়া ভুয়া বলছিল ওই সময়টা, মিরাজ যখন ব্যথা পেয়ে বসে পড়েছিলেন, সেই দর্শকরাও নিশ্চুপ হয়ে গিয়েছিলেন যখন তিনি বমি করছিলেন। তারপরও তিনি সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন, বলেছেন না, আমি মাঠ ছাড়বো না, কারণ নতুন ব্যাটার এলে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্ট নতুন করে প্রেশার ক্রিয়েট করতে পারে, সো আই হ্যাভ টু বি দেয়ার। ছক্কা মেরে ম্যাচ শেষ করে হসপিটালে চলে গেছেন। এই যে বাংলাদেশ, এই যে সৌম্য সরকার, যেই সরকারটা এমন এক সরকার, পৃথিবীতে এত ক্ষণস্থায়ী সরকার মনে হয় না কোনো রাষ্ট্রে কখনো হয়, কিন্তু বাংলাদেশে হয় সৌম্য সরকারের সরকার। তিনি কখন আসেন, কখন যায়, কখন তার পতন ঘটে, কখন তার সরকার রুল করে, এটা সৌম্য সরকার এবং প্রিয়ন্তী তার ওয়াইফ, তারাও আসলে কনফিউজ যে তারা কখন ক্ষমতায় থাকবেন, কখন রুল করবেন, আর কখন বাদ পড়ে যাবেন, কখন বিরোধী দলে থাকবেন, কখনো কোনো দলে থাকবেন না। তিনি যে চান্স পেলেন, প্রেশার সিচুয়েশন, সাইফকে আউট করে দেওয়া হয়েছে, সেই জায়গায় সৌম্য সরকার, আমরা কন্টেন্ট বানাচ্ছি, আমরা বলছি সৌম্যকে ফেরাতে হবে, সৌম্যকে ফেরানো হলো। ওই ম্যাচটাই খারাপ করলে আবার পরের ম্যাচে বসিয়ে দেওয়ার একটা সুযোগ থাকবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, বাংলাদেশের সুযোগ রয়েছে, এই ম্যাচটা জিতলে সিরিজে জিতে যাবে, এরকম একটা সিচুয়েশনে সৌম্য সরকার রুল করলেন। তার ওই 42 রানের ইনিংসটা বাংলাদেশের জয়ের ভিত্তি রচনার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে, কারণ নাজমুল হোসেন শান্ত তিনি নাম্বার 3-তে ভালো খেলবেন, এটা নিয়ে না আসলে খুব বেশি কারো ডাউট থাকে না, আসলেই নেই। মাঝখানে তিনি কয়েকটা ইনিংস খারাপ খেলেছেন, বাট সেটা তার ব্যাট পেজ গেছে।
নাজমুল শান্ত ভালো খেলবেন যেই প্রতিপক্ষই হোক ওয়ানডেতে, কিন্তু প্রথম উইকেট পড়ে যাবার পরে মাঝখানে গ্যাপ পড়া, 3 নম্বরে ব্যাট করা, আউট অফ ফর্ম বলা চলে, এরকম একজন ক্রিকেটারকে আপনি আবার ইন করাইছেন। সে ভালো খেলবে এবং সেই ক্রিকেটারের নাম সৌম্য সরকার, যে কখন ভালো খেলবে নিজেও জানে না। সবাই চাপে ছিল। সৌম্য সরকার কায়দা মতো জায়গা মতো ভালো খেলে, সৌম্য সরকার খেলে দিয়েছেন। ওই যে 86 রানের পার্টনারশিপ, দ্যাট অ্যাকচুয়ালি প্লেড আ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট রোল বাংলাদেশের সিরিজ জয়ী ম্যাচটাকে নিজেদের করে নেয়ার ক্ষেত্রে। বাংলাদেশের এই দলটা না অসম্ভব সুন্দর, অনবদ্য। তাসকিন আহমেদ যেভাবে বল করছেন, মুস্তাফিজ যেভাবে উইকেট নিচ্ছেন, রানা যেভাবে ভীতি ছড়াচ্ছেন, বাংলাদেশের পেস ইউনিট নিয়ে যেভাবে একজনের পরামুখস্থ করার পর অস্ট্রেলিয়া আরেকটা প্রশ্ন পাচ্ছে এবং কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনো দলের বিপক্ষে এই পেস ইউনিট এমন ভাবে ক্রিকেট খেলছেন যে বাংলাদেশ দল যেই মাঠে হোমে ক্রিকেট খেলে সেই মাঠ এবং সেই উইকেট সম্পর্কে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান, তাদের টিম ম্যানেজমেন্ট বলতে বাধ্য হচ্ছে যে আসলে উপমহাদেশে এরকম উইকেট বিরল। উপমহাদেশীয় কন্ডিশনে এখানে পেস থাকবে, বাউন্স থাকবে, এরকম উইকেট আমরা এক্সপেক্ট করি না। বাংলাদেশ সেই উইকেটে খেলছে। ইভেন পাকিস্তান, যারা এরকম বাউন্সি উইকেটে তাদের ঘরের মাঠে বেটার পেসার থাকার পরেও তারা যেটা দাবি করে খেলার সাহস পায়নি। অস্ট্রেলিয়াকে তারা সিরিজ হারিয়েছে স্লো অ্যান্ড লো উইকেটে। সো এই বাংলাদেশ দল, এই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় অসাম। লাস্ট সিরিজেও বাংলাদেশ ঠিক একই জিনিস অ্যাপ্লাই করেছিল। টেস্টে বাংলাদেশ যেই ধরনের উইকেটে খেলেছিল, বাংলাদেশ হোমে টেস্ট খেলতে গিয়ে এরকম উইকেট, মিরপুরে 5 দিনে গড়ানো ম্যাচ, সেখানটায় রেজাল্ট হচ্ছে লাস্ট ডেতে। কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, সেই আলোচনা করতে গেলে গবেষণার দাবি রাখে, কিন্তু হয়েছে, হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট, দে আর মোর কমফোর্টেবল উইথ দ্য পেস ইউনিট। পেস অ্যাটাক, প্রতিপক্ষের পেস অ্যাটাক বাংলাদেশের জন্য যত বেশি ভয়ঙ্কর হবে সেটাকে তারা ওয়েলকাম করছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, দে হ্যাভ দ্য ফুল কনফিডেন্স অন দোজ ক্রিকেটার্স যারা আসলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টকে ভরসার জায়গায় নিয়ে গেছে। তাসকিন প্রথম বলেই প্রথম ওভারে উইকেট নিচ্ছেন, কন্টিনিউয়াসলি একই কাজ করছেন। মুস্তাফিজ তার ভেলকি দেখাচ্ছেন। মুস্তাফিজের বল ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে বাইরে চলে যায় সুইং করে, এখন সেটা ভেতরে ঢুকছে। বাঁহাতিদের ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান যখন বল করেন সেটা হচ্ছে বাইরে চলে যেতেছে, যেটা সাধারণত ভেতরে ঢুকতো। এই যে ভেরিয়েশনসগুলো, নাহিদ রানা কন্টিনিউয়াসলি 145+ স্পিডে বল করছে, প্রতিপক্ষের বিপক্ষে যেইভাবে স্লেজিং করছে দেওবঙ্গি, দেখে যেন মনে হচ্ছে যে নাহিদ রানা ইজ প্লেয়িং ফর অস্ট্রেলিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া খেলছেন। দলে না থাকা ক্রিকেটার কতজন রয়েছেন যারা কাউন্টি খেলার জন্য কেন্টে চলে গেছেন, হাসান মাহমুদের মতো। বাংলাদেশের স্কোয়াডের বাইরে থাকা দারুণ একটা দল, যেখানটায় বড় ক্রিকেটার, বিশাল নেম, বিগ নেমস নেই, পঞ্চপাণ্ডব নেই, কিন্তু আশা রয়েছে, কনফিডেন্স রয়েছে, প্রতিপক্ষকে না গুনার মতো গাটসি মনোভাব রয়েছে। এই মনোভাবটাই এই দলটার আমার কাছে মনে হয় সবচেয়ে বড় শক্তির জায়গা। whenever you will have attitude that can destroy your enemies. ফুটবলে দেখেছিলাম না, জিনেদিন জিদান, ডিয়েগো ম্যারাডোনা, তারা জাস্ট প্রতিপক্ষের জন্য পুরো দল ছাপিয়ে একলাই একক প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছিল। বাংলাদেশ দলটার প্রত্যেকটা ক্রিকেটার যেন এক একজন জিদান, ম্যারাডোনার মতো অ্যাটিটিউডওয়ালা ক্রিকেটার। যে দল অস্ট্রেলিয়াকে হারাতে পারে, যেই দল এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে পারে যে আরেকটা ম্যাচ জিতে গেলে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে হোয়াইট ওয়াশ হয়ে ঘরে ফিরবে, এবং এই রেজাল্টের কারণে অস্ট্রেলিয়ায় যে কতগুলো পরিবর্তন আসবে, কতজন বাদ পড়বে, কত কোচিং স্টাফ বাদ পড়বে, কত ধরনের ঘটনা ঘটবে, ইংলিশ পত্রিকাগুলো অস্ট্রেলিয়াকে কত ভাবে হেয় ব্যঙ্গ করবে, সেটাও কিন্তু একটা বিনোদনের খোরাক হবে আমার কাছে মনে হয় আফটার দ্য 14th জুন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।